আমি আমি এতক্ষণ আপনাদের যা যা বললাম, আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। ওই রাঘব ষড়যন্ত্র করে অন্যায়ভাবে এই রাজ্যের রাজপ্রাসাদে বসেছে। সে কোনোভাবেই রাজ্যের রাজা হওয়ার যোগ্য নয়। অন্যায়ের উপর অন্যায় করেছে, রানীমাকে আটক রেখেছে, আর অনেক বড় অপরাধ করেছে। আর তাই আমার মনে হয় আপনারাও চান না যে ওই রাঘবের রাজ্যের রাজা হয়ে থাকুক। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ চাই না যে এমন খারাপ একটা লোক আমাদের রাজ্যের রাজা হয়ে থাকে। আর তাছাড়া আমরা তো এত কিছু জানি না যে ওই রাঘব এইভাবে ষড়যন্ত্র করে আমাদের রাজ্যের রাজা হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে রানীমার ইচ্ছায় হয়তোবা এই রাজ্যের রাজা হয়েছেন। ওদিকে রাজামশাই রাজপ্রাসাদের গোপন পথে রাজপ্রাসাদের পেছনে জঙ্গলে গিয়ে পৌঁছায়। অনেক কষ্টে আমি জঙ্গলে এসে প্রবেশ করেছি, কেউ আমাকে দেখতে পায়নি। ভালো হয়েছে, যদি কোনোভাবে আমাকে দেখে ফেলতো তাহলে আমাকে আটক করে নিয়ে যেত, আর আমার কুমারের সাথে সাথে আমাকেও বন্দি করে ফেলতো। যাই হোক, এখন আমার হাতে সময় খুব কম। যে করেই হোক আমাকে আমার কুমারকে আর আমার রানীকে ওই রাঘবের হাত থেকে উদ্ধার করতে হবে। আর শুধুমাত্র তাই নয়, আমার রাজপ্রাসাদকেও রাঘবের হাত থেকে রক্ষা করব। ওই রাঘব কিছুতেই অন্যায়ভাবে আমার রাজ সিংহাসনে বসে থাকতে দেব না। এবার ওর বিনাশ আমাকে করতেই হবে, কিন্তু আমি তো একা একা কি করতে পারি? যাই হোক, একা একা তো কি হয়েছে, কোনো না কোনোভাবেই আমাকে একা একা হলেও এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর তাছাড়া আমি তো রানীকে কথাও দিয়ে এসেছি যে রানীকে আর আমার কুমারও উদ্ধার করবই। আর তাছাড়া আমি রাজপ্রাসাদে ঘুরে যতটুকু দেখেছি তাতে করে রাজপ্রাসাদের সবার সাথে অন্যায় করেছে। আর এত বড় অন্যায় আমি বেঁচে থাকতে কিছুতেই সহ্য করব না। আমাকে এবার শক্ত হতে হবে, আর ওই রাঘবকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন এখন তো সন্ধে হয়ে গেছে, তাই যা করার আমাকে কাল সকাল সকাল করতে হবে। এ কথা বলে রাজামশাই সেখান থেকে চলে যায়। ওদিকে রাঘব রাজকুমারকে বন্দি করে তার হাত পা বেঁধে ফেলে, আর সে চাবুক দিয়ে রাজকুমারের শরীরে অনেক আঘাত করতে থাকে, শুধুমাত্র রাজকুমারের মুখ থেকে সত্যিটা বের করার জন্য। কিন্তু রাজকুমার এতটা আঘাত সহ্য করার পরও কিছুতেই সঠিক পরিচয় রাঘবকে জানায় না। কি হলো কি? এখনো এখনো তুই চুপ করে থাকবি? সত্যিটা সত্যিটা বলবি না? বলবি না আমাকে? সত্যিটা বল, বল তুই কে, কোথা থেকে এসেছিস, আর কি কারণে বা এই রাজপ্রাসাদে ঢুকেছিস? বল, বল বলছি, না হলে তোকে আমি মারতে মারতে এখানে শেষ করে দেব। আমি তো সেই তখন থেকে বলছি, আমি কোনো উদ্দেশ্য নিয়ে রাজপ্রাসাদে ঢুকিনি। আমি আপনাকে যেটা বলেছি সেটাই সত্য। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস করি না। তুই যেটা বলছিস সেটা যে সত্যি এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় নিশ্চয় তোর এই রাজপ্রাসাদে আসার উদ্দেশ্য কোনো না কোনো ষড়যন্ত্র আছে, আর সেটাই আমি তোর কাছ থেকে জানতে চাই। আর তাছাড়া তোর সাথে যে ছিল সে কে, আর কীভাবে বা এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল? বল, আর তোদের আস্তানা কোথায় সে সব কিছু আমাকে খুলে বল। না না, রাঘব আমাকে আঘাত করতে করতে মেরে ফেললেও আমি কিছুতেই সত্যিটা কাউকে জানাবো না, তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। ওদিকে বাবা কোনোভাবেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছে, ভালো হয়েছে। এখন বাবা নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে এই রাঘব শাস্তি দেওয়ার একটা না একটা ব্যবস্থা করবে। আর তাই আমার যত কষ্ট হোক না কেন আমি চুপচাপ আঘাত সহ্য করব। তারপরও কিছুতেই আমার মুখ থেকে আমি সত্যটা বলবো না, কারণ এখন যদি আমি রাঘবকে সব কিছু বলে দেই তাহলে ও আমাকে এবং আমার মায়ের ক্ষতি করে দেবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। বুঝতে পেরেছি, তুই কিছুই বলবি না, ঠিক আছে, আমিও তোকে ছাড়বো না। এ কথা বলে রাঘব আবারও রাজকুমারের উপর আঘাত করতে থাকে, আর এতটা আঘাত করতে থাকে যে এক পর্যায়ে রাজকুমার সে আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আমি এখন আসছি, ওর জ্ঞান ফিরলে আমাকে খবর দিবি। আমি ওকে আবারও আঘাত করব, আর ওর মুখ থেকে সত্যিটা বের করেই ছাড়বো। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়।
ওদিকে রাত হয়ে যাওয়ার পরও মোড়ল মশাই বাড়িতে ফিরে না আসায় মোড়ল গিন্নি বড্ড চিন্তিত হয়ে পড়ে। এ কি, এতটা রাত হয়ে গেল, এখনো তো মোড়ল মশাই ফিরে এলো না। এখন তো সত্যি মোড়ল মশাইয়ের জন্য বড্ড চিন্তা হচ্ছে। কোথায় যে গেল লোকটা? আমাকে তো বলে গেল সে নাকি অভাগীকে খুঁজতে যাচ্ছে, কিন্তু তার শরীরে যা অবস্থা, তাতে করে সে অভাগীকে কোথায় খুঁজবে কে জানে। সত্যি সত্যি এখন তাকে নিয়ে যে আমার অনেক চিন্তা হচ্ছে। তবে তবে এই সব কিছু তো হয়েছে আমার জন্যই, সব কিছু তো ঠিকঠাকই ছিল। আমি সব কিছুর জন্য দায়ী। আমি যদি সেদিন লোভে পড়ে ওরকমটা না করতাম, অভাগীর মায়ের সাথে অন্যায় কিছু না ঘটাতাম, তাহলে আজ এরকম কিছু ঘটতো না। কি করব আমি? কি করে এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে? কিন্তু কি করে এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করব আমি? কিন্তু মোড়ল মশাই সে এখনো কেন ফিরছে না? তার জন্য যে বড্ড চিন্তা হচ্ছে। আর অভাগী কোথায় গেল সেটাও তো জানি না। ও কি আসলে ওর মাকে খুঁজতে বেরিয়েছে, নাকি ও রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়েছে ওর ভালো মাকে খোঁজার জন্য? কিন্তু ও যদি সত্যি সত্যি রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে থাকে, তাহলে তো ওর অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আর মেয়েটার বিপদ হোক সেটা আমি আর চাই না। কিন্তু মোড়ল মশাই কেন সে এখনো ফিরছে না, সেটাই তো বুঝতে পারছি না। হয়তো সে অভাগীর এখন পর্যন্ত কোনো খোঁজও পায়নি, কিন্তু এত রাত পর্যন্ত সে বাইরে অপেক্ষা করে বা কি করবে? সে তো অভাগীর খোঁজও পাবে না। তাহলে কি করব? না না, আমি এই বাড়ির বাইরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোড়ল মশাইয়ের জন্য অপেক্ষা করব। সে আগে বাড়ি ফিরুক। আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। মহারাজ, সে তখন থেকে দেখছি আপনি এভাবে পায়চারি করেই যাচ্ছেন। এভাবে এভাবে অস্থির কেন হচ্ছেন মহারাজ? অস্থির হব না। ওই লোকটাকে তোমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলে না। লোকটা কে ছিল কিছুই জানতে পারলাম না। আর যেটাকে ধরেছি এটাকে এত আঘাত করছি, তারপরও কিছুতেই স্বীকার করতে চাইছে না যে আসলে ও কে, ওর পরিচয় কি। আর ওর পরিচয় জানাটা যে আমার খুব দরকার। সত্যি মহারাজ, লোকটা এত আঘাত সহ্য করছে, তারপরেও কিছুতেই সত্যিটা বলতে চাইছে না। বারবার শুধু একই কথা বলে যাচ্ছে। তাহলে এখন কি করবেন আপনি বলুন তো? কি করব সেটাই তো চিন্তা করেই যাচ্ছি। তবে আমিও কিছুতেই হার মানার পাত্র নয়। যে করেই হোক এই ছেলেটার মুখ থেকে আমি সত্যিটা বের করবই। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এদের সাথে রাজ পরিবারের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। তোমার কি মনে হয় প্রহরী? হ্যাঁ মহারাজ, কথাটা আপনি মন্দ বলেননি। আমারও কিন্তু সেটাই মনে হয়। নিশ্চয়ই রাজ পরিবারকে রক্ষা করার জন্য দুজন লোক এই রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করেছিল। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, আর সেটা হলো ওই ছেলেটার সামনে আপনি রানীমাকে ধরে নিয়ে এসে রানীমাকে আঘাত করুন। আর যদি ওই ছেলের সাথে রানীমায়ের কোনো সম্পর্ক থাকে, তাহলে দেখবেন ওই ছেলে এবার সব সত্যি কথা নিজ মুখে স্বীকার করে দেবে। বাহ বাহ প্রহরী, সত্যি সত্যি তোমার এই বুদ্ধিটা আমার অনেক ভালো লেগেছে। ঠিকই তো, ওই ছেলেটা নিজে যেহেতু এত আঘাত সহ্য করার পরেও কিছুতেই সব সত্যিটা বলতে চাইছে না, আমার মনে হয় রানীমাকে যদি ওর সামনে নিয়ে বেঁধে আঘাত করা যায়, তাহলে ঠিকই সব সত্যিটা বলে দেবে। আর যদি সত্যি রাজ পরিবারের সাথে ওর কোনো যোগাযোগ থেকে থাকে, তাহলে অবশ্যই সব সত্যিটা বলবে। তাহলে যাও, আর দেরি করো না, এক্ষুনি রানীমাকে ওর কাছে নিয়ে এসে হাজির করো। আগে মহারাজ। এ কথা বলে প্রহরী সেখান থেকে চলে যায়। এবার কি করবে? এবার নিশ্চয়ই তো সব সত্যি আমার কাছে বলতে বাধ্য হবে, কারণ এই রাঘবের কাছ থেকে সত্যিটা লুকানো এতটা সহজ নয়। ওদিকে মোড়ল মশাই অনেক খুঁজেও অভাগীর কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ফিরে আসে। কি হলো কি গো, ফিরেছো তুমি? তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করে যাচ্ছি। তুমি কি অভাগীর কোনো খোঁজ পেয়েছো? না গিন্নি না, ও অভাগীর কোনো খোঁজ পাইনি। কত জায়গায় মেয়েটাকে খুঁজলাম, কিন্তু কোথাও ওর কোনো খোঁজ পেলাম না। এমনকি গ্রামের কেউ খোঁজ দিতে পারলো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে অভাগীকে খুঁজে পাবে না, কারণ অভাগী যে কোথায় গেছে সেটাও তো জানি না। ও কি রাজপ্রাসাদে গেছে নাকি তাও বুঝতে পারছি না। না গিন্নি না, অভাগী রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়নি। আমি খোঁজ দিয়েছি,
তবে অভাগীও নিজের মাকে খুঁজতে বেরিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে তুমি আরো একটা ব্যাপারে জানলে অবাক হয়ে যাবে। সেটা হলো, এখন যে আমাদের রাজ্যে রাজা হয়ে রয়েছে, সে অন্যায়ভাবে রাজ পরিবারের উপর অত্যাচার করে তাদেরকে আটক করে এই রাজ্যের রাজ সিংহাসনে বসে আছেন। আর তাছাড়া এতদিন তো ওই মন্ত্রীপুত্র রাজগণককে আটক করে রেখেছিল। কি বলছো কি গো, রাজপ্রাসাদে এত কিছু ঘটে গেছে আর আমরা কিছুটি জানি না। রাজামশাই বা রানীমা বা রাজপুত্র এখন কোথায় আছে এসব কি জানো তুমি? সবাই এখন রাজপ্রাসাদেই রয়েছে, আর ওই রাঘব নাকি সবাইকে নজরবন্দি করে রেখেছে। তাই তো রাজগণক উদ্যোগ নিয়েছে যে আমাদের রাজ্যের কিছু লোকজন নিয়ে ওই রাঘবকে মোকাবেলা করবে, আর রাজ পরিবারের সবাইকে উদ্ধার করতে হবে। আর আমিও রাজগণকের সাথে এক হয়ে কাজ করব, আর ওই অন্যায়কারী রাঘবকে শাস্তি দেব। ঠিকই বলেছো, শুধু তুমি নয়, আমরা সবাই রাজগণকের পাশে থাকবো। তারপরও আমাদের রাজ পরিবারকে আমরা ওই রাঘবের হাত থেকে মুক্ত করবই। ওদিকে ওই তান্ত্রিক তার চোখ খুলে বিকট ভাবে হাসতে থাকে। কি হলো কি তান্ত্রিক বাবা, আপনি এভাবে বিকট ভাবে হাসছেন কেন? কি হয়েছে কি? তান্ত্রিক তন্ত্রবুড়ির কোনো কথায় কান না দিয়ে একইভাবেই হেসে যেতে থাকে, আর তন্ত্রবুড়ি এই হাসি দেখে বেশ অবাক হয়ে যায়। কি হলো কি তান্ত্রিক বাবা, আপনি এভাবে হেসেই চলেছেন যে? আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? বলুন কি হয়েছে যার কারণে আপনি এভাবে হাসছেন? আমাকে বলুন, আমার কিন্তু এবার সত্যি বড্ড চিন্তার ভয় করছে। তান্ত্রিক বাবা কোনো কথা না বলে আবারও কয়েকবার হাসি দেয়। এরপর হাসতে হাসতে তান্ত্রিক বাবা আবারও ধ্যানমগ্ন হয়ে পড়ে। কি হলো কি, তান্ত্রিক বাবা এভাবে হাসতে হাসতে আর কোনো কথাই সে বললো না, আর আবারও ধ্যানমগ্ন হয়ে গেল। এখন কি করব আমি? উনি তো আমাকে কিছুই জানালো না, শুধুমাত্র কিছুটা সময় ধরে হাসলো। কিন্তু এই হাসি কি শুধুই হাসি, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? কিন্তু তান্ত্রিক বাবা তো কোনো কিছুই সঠিকভাবে আমাকে বললো না। তার মানে কি এই হাসির পেছনে সত্যিই বড় কোনো কারণ আছে? হ্যাঁ, সেটাই হবে। নিশ্চয়ই তান্ত্রিক বাবা কোনো খবর পেয়েছে, যার কারণে ওই অভাগীর বড় কোনো ক্ষতি হতে পারে। না হলে তিনি এভাবে হাসবেন কেন? আমি কিছুক্ষণ অপেক্ষা করি, কিছুক্ষণ পরই তো তান্ত্রিক বাবার ধ্যান সাধনা ভঙ্গ হবে, আর তখন উনি আমাকে সব কিছু খুলে বলবে। আমি তখন সবটা বুঝতে পারবো। আর তান্ত্রিক বাবা তো এই সব কিছু আমার জন্যই করছেন, আমাকে ওই অভাগীর হাত থেকে বাঁচানোর জন্য। ওই অভাগীকে হত্যা করার চেষ্টা করছে। আমি কিছুক্ষণ ধৈর্য ধরে এখানে অপেক্ষা করি, তারপর তান্ত্রিক বাবার ধ্যান ভঙ্গ হলে সব কিছু জানতে পারবো আমি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্যগল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।